দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেনই দেবেন। তো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমি রান্না করব মাংস আর এই সজনা ডাঁটা। এগুলো খুব চিকন চিকন সজনা ডাঁটা, মানে এখন ধরতেছে এগুলো আর কি। এখানে আমার সিঙ্ক ভর্তি থালা বাসন, দেখলেই ভয় লাগে। তো যাই হোক, এখানে আমি ডাটাগুলো কাটতে বসে গেলাম। তো এখন বাজে সকাল 11টা। যেহেতু এখন রমজান মাস চলছে, তো এখন শুধুমাত্র তরকারিগুলো আমি এই সময় রান্না করে রাখি, আর রাতের ভাতটা আমি এশার সময় উঠাই দিই, যেটা আমি সেহরির সময় খাই। আর ইফতার যেহেতু আমি একাই রোজা রাখি, তাই ইফতার বাইরে থেকে এনে খাই। মানে এই ডাটাগুলোর অবস্থা এমন যে খোসা ছাড়ানোও যায় না, আবার না ছাড়াইও খাওয়া যায় না। তো এই ডাটাগুলোকে এখন টুকরা টুকরা করে কেটে পানিতে ভিজায় রাখছি। আর এর মধ্যে আমি একটা আলু দেব। আসলে আপুরা কি জানেন, মানে আমরা ছোটবেলায় পড়ছিলাম যে বেড়ার এই পাশ থেকে ওই পাশের ঘাসগুলোকে বেশি সবুজ মনে হয়। তো অনেকে বলে যে ভিডিও বানানো, ভিডিও আপলোড করা এ আর এমন কি, মানে শ্যুট করলাম, এডিট করলাম, দিয়ে দিলাম। আসলে কিন্তু বিষয়টা এমন না। শ্যুট করা সহজ, শ্যুট করলে করে ফেলাই যায়, কিন্তু ওই প্রথম প্রথম এডিট করতে ভালোই লাগে, তারপরে কিছুদিন পরে এডিট করতেও আর মনে চায় না। তো এখন আমি যেগুলো কাটতেছি এগুলো হচ্ছে তরমুজের খোসা। আমার বারান্দায় কয়েকটা গাছ আছে, আর এই তরমুজের খোসাগুলো টুকরা টুকরা করে কেটে আমি এগুলোকে পচাই না, মানে এগুলো হচ্ছে মাটি খুঁড়ে তার মধ্যে দিয়ে আবার উপরে মাটি দিয়ে দিই, এতে করে সুন্দর গাছগুলো বেড়ে ওঠে খুব দ্রুত। যেটা বলছিলাম আপুরা, আমি 1 বছর হলো প্রায়, বা তারও বেশি সময় এই চ্যানেল খুলেছি। তো প্রথম প্রথম ভিডিও দিতে ভালোই লাগতো, কিন্তু ভিডিও দিয়ে মেক করে তারপরে সেটাকে এডিট করে দেওয়া আসলে অনেক পরিশ্রমের কাজ। তারপরে যদি ভিউ না হয় তাহলে মনটা একেবারেই ভেঙে যায়। মাঝে মাঝে চিন্তা করি যে ছেড়েই দিই, তারপরে আবার মনে হয় কতখানি পরিশ্রম করলাম, আরও একটু দেখি, আরও একটু দেখি। এভাবে করে এখনো পর্যন্ত চলছে, বুঝতে পারছি না যে ছেড়ে দেবো কিনা। সবের পিছনে দৌড়াইতে গিয়ে বাচ্চাদেরকে যে কোয়ালিটি টাইম দেওয়া হয় সেটা দেওয়া হয় না, মানে ওদের কাছ থেকে ওদেরকে আমি ঠকাচ্ছিই বলা যায়। পরেও মনে হয় যদি কিছু করতে পারি সেটা তো ওদেরই জন্য। আবার নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজনীয়তাটা অনুভব করি, আর সেই জন্যই এখনো পর্যন্ত ছাড়তে পারছি না। যে সমস্ত অবিবাহিত আপুরা আছো, আমি বলবো তোমাদের যদি সত্যিই কিছু করার ইচ্ছা থাকে, সেটা চাকরি হোক চাকরি, ব্যবসা হোক ব্যবসা, অথবা যে কোনো কিছু, আমি বলবো যে সিঙ্গেল থাকা অবস্থায় শুরু করো এবং কঠোর পরিশ্রম করো। কারণ বিয়ের পরে নিজের কাঁধে একটা দায়িত্ব চলে আসবে, তারপরে আবার বাচ্চা কাচ্চা চলে আসবে, তখন আর এই স্পিডে কাজ করা সম্ভব হবে না। আমি অনেককেই দেখেছি যারা হচ্ছে বাইরে জব করে, কিন্তু বিয়ের পরে বাচ্চা কাচ্চার জন্য জবটা কুইট করতে বাধ্য হয়। আর আমি আমার লাইফে কখনো ভাবিনি যে বাইরে জব করব, মানে আমার এই বাইরের জব করার বিষয়টা খুব অ্যালার্জেটিক মনে হয়। তো যাই হোক, এই ডাটা রান্না করতে গেলে আর মাংস রান্না করতে গেলে আমাকে বাটতেই হবে, মানে মাংস আমি বাটা মশলা ছাড়া খাই না, আর এই ডাটা যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করে খাবো, তাই বাটতেই হবে। তো আমি এখানে মাংসের জন্য শুধুমাত্র আদাটা বেটে নিচ্ছি এবং জিরা, আর সে সাথে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি কেটেই দিতাম, বাট এই মুহূর্তে আমার বাসায় কাঁচামরিচের আকাল পড়ছে, এই জন্য কয়েকটা সিদ্ধ করা কাঁচামরিচ বেটে নিলাম। প্রথমে আমি সজনা ডাঁটাটাকে রান্না করব, এই জন্য কয়েকটা কুমড়োর বড়ি আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে মাসকলাই ডালের বড়ি, অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না। তো আমাদের যশোর এলাকায় বা উত্তরবঙ্গে খুবই পপুলার একটা খাবার। এগুলো উঠায় নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরও কিছুটা তেল দিয়ে, আর পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এই বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কয়েক টুকরা এবং সরিষা বাটা। তো সরিষা বাটাটা এই মুহূর্তে আমি দেব না, এই যে মানে মশলাটা কষানোর পরে তারপরে আমি হচ্ছে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর এই পর্যায়ে এসে সরিষা বাটাটা দেব। তো সরাসরি তেলের মধ্যে সরিষা বাটাটা দিলে অনেক সময় তিতা লাগে, তাই আমি এই অবস্থায় দিই। তো এই ডাঁটাটা এই প্রসেসে রান্না করলে আমার সবচাইতে বেশি ভালো লাগে খাইতে, মানে আমাদের ফ্যামিলি সবাই এই ডাঁটাটা খাইতে পছন্দ করেন, বাচ্চা থেকে বুড়ো। এই কুমড়ো বড়িগুলো সিদ্ধ হতে একটু সময় নিচ্ছে, যার কারণে এখনই দিয়ে দিলাম। তো এই বাচ্চারা যেহেতু খাবে দুপুরে, তাই তাদের জন্য অল্প একটু ভাত প্রেসারে দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম।
আপনারা কে কীভাবে এই ডাটাটা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই তরকারিটা হয়ে গেছে, নামানোর পর এবারে আমি মাংসটা চুলায় দিব। আজকে আমি আলু দিয়ে মাংস রান্না করব, তো সেজন্য হাফ কেজি পরিমাণ মাংস আমি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি পাশে। আর তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং হালকা ব্রাউন হয়ে আসলে তারপরে আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মাংস বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি, কিন্তু যেদিন আলু দিয়ে মাংস রান্না করি সেদিন চেষ্টা করি কষায় দেওয়ার জন্য। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি আরও একটু কষিয়ে নিব। অনেকেই আছে আলু দিয়ে মাংস খাইতে পছন্দ করে না, তো আমরা মাঝে মাঝেই আলু দিয়ে মাংস রান্না করি। শুধু আলু দিয়ে গরুর মাংস না, আলু দিয়ে মুরগির মাংস কিন্তু অনেক টেস্ট। আর আমি আগেই বলেছি যে আমরা মাংস রান্না করলে গরুর মাংসে রসুন আস্তে আস্তে দিই। তো রসুনটা আমি তেলের উপরে দিই না, রসুনটা এই পর্যায়ে এসে দিলাম। তো এইভাবে করে প্রায় 10-15 মিনিট মতো জ্বালালে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে গলে যাবে। প্রয়োজন হলে রসুন আধা ছেঁচা করে দিই, কিন্তু তারপরে রসুন আমরা বেটে দিই না, শুধুমাত্র মুরগির মাংস, হাঁসের মাংস ছাড়া। তো এই মানে মাংসটাকে বেশ কয়েকবার কষানোর পরে তারপরে একটু পানি পানি থাকা অবস্থায় আমি এই আলুগুলা দিয়ে দিলাম, কারণ আলুগুলা দিয়েও আমি প্রায় 10 মিনিট মতো কষাবো এই জন্য। তো আলুগুলা দিয়ে কষানোর পরে আবার গরম পানি দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ি আর এই কাঁচামরিচ দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়িটা শুধুমাত্র আলু দিয়ে মাংস রান্নার জন্য স্পেশাল। রান্না বান্না শেষ, তো এখন সমস্ত কাজকর্ম সেরে আসার পরে আমি এই যে বিকেল টাইমে এখন এই কাজটা করতেছি। এইটা নিউবর্ন একটা বেবির জন্য বানাইছি আপুরা, মানে একদিনের মধ্যে ড্রেস বানিয়ে আবার একদিনের মধ্যে এই কাজটাই শেষ করছি। হাফ বডিতে শুধুমাত্র এইটুকু অংশ করছি, আর পুরো বডিতে ছোট ছোট করে আমি কয়েকটা ফ্লাওয়ার করেছি। আমার এই হাতের কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, ইনফ্যাক্ট আমি ছোটোবেলা থেকেই করি, কিন্তু আমি কখনো কাস্টমাইজ ড্রেস করিনি। যা কিছু করেছি নিজের জন্য করেছি বা নিজেদের জন্য করি। এইটা পিঙ্ক কালারের একটা ড্রেস, এটার ক্যামেরাতে এক্স্যাক্ট কালার আসতেছে না, তো ক্যামেরাতে কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে ড্রেসটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এই ফ্রেঞ্চ নটগুলো দিতে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আর সবচাইতে ইজি সেলাই হচ্ছে এই সাতিন স্টিচটা করতে, খুবই অল্প সময় লাগে অন্যান্য সেলাইয়ের চাইতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আর এই ড্রেসটার ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।